আজ আমরা উত্তরাখণ্ডের বারকোটের পটভূমিতে লেখা ভ্রান্তি ও প্রতিশোধ, সুমির শেষ পরিণতি, এই গল্পটার গভীরে যাব। বেশ টান টান একটা মনস্তাত্ত্বিক আখ্যান। হ্যাঁ, গল্পটা সুমি আর ওর স্বামী প্রতীককে ঘিরে। প্রতীক ওখানে সরকারি কাজে গেছিল জমি জরিপের। আর থাকার জায়গা নেই শহরে, তাই না? তীর্থযাত্রার ভিড়ের জন্য। ঠিক, তাই জঙ্গলের ধারে এক সরকারি কোয়ার্টারে থাকতে হচ্ছিল ওদের। আর ওই একাকিত্ব, ওই বিচ্ছিন্ন পরিবেশটাই যেন গল্পের টেনশনের শুরুটা করে দেয়। অবশ্যই। প্রতীকের রোজ রাতে দেরি করে ফেরা, সুমির একা থাকা, ভয় পাওয়া। হ্যাঁ, আর বিরক্তিও, কারণ প্রতীক তো কথা দিয়েছিল 1 সপ্তাহে শহরে ফিরবে, কিন্তু দেখ 2 সপ্তাহ কেটে গেল। সুমির বিরক্তি, ভয় দুটোই বাড়ছিল। আজ আমরা ঘটনাগুলো তো দেখবই, কিন্তু তার সাথে চরিত্রদের ভেতরের টানাপোড়েন, তাদের সিদ্ধান্ত আর গল্পের ওই যে অপ্রত্যাশিত মোড়গুলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, কি করে সাধারণ দেখতে ঘটনাগুলো শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গেল। গল্পের প্রথম বড় ধাক্কাটা তো এলো ওই রাতের ঘটনায়, তাই না? ঠিক, এক রাতে সুমি একা বসে প্রতীকের জন্য অপেক্ষা করছে। হঠাৎ দরজায় শব্দ। খুলে দেখে একজন মধ্যবয়সী লোক পুষ্পক আর তার স্ত্রী লাড্ডি ঘোমটা দেওয়া। হ্যাঁ, পুষ্পক বলছে তার স্ত্রী অসুস্থ, বাথরুম ব্যবহার করতে চায়। গভীর রাত, নির্জন জায়গা, ব্যাপারটা একটু ভয়েরই তো। সুমির দ্বিধা হওয়াটা তো স্বাভাবিক। অচেনা লোক, বিশেষ করে একজন পুরুষ মানুষকে ঘরে ঢুকতে দেওয়া অবশ্যই ঝুঁকিপূর্ণ, কিন্তু পুষ্পক এমনভাবে অনুরোধ করল, আর লাড্ডির ওই অসুস্থতার ভান, সুমি শেষে রাজি হল। তবে একটা শর্ত দিল, যে শুধু লাড্ডি ভেতরে আসবে, পুষ্পক বাইরে গেটের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু এখানেই বোধহয় সুমির সরলতা বা হয়তো পরিস্থিতির চাপ কাজে লেগে গেল। কি হলো তারপর? লাড্ডি বাথরুমে গেলই না, সোজা ঢুকে পড়ল অন্য ঘরটায়, দ্বিতীয় ঘরটায়, আর ভেতর থেকে দরজা বন্ধ। কি কাণ্ড! সুমি তো অবাক, দরজা ধক্কালো, খুলতে পারল না। তারপর যখন বাইরে এলো, দেখল পুষ্পকও নেই, লাড্ডিও নেই, গেট খোলা। ভাবা যায় সুমির মনের অবস্থা তখন কি হয়েছিল। প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। আর তখনই প্রতীকের ফেরা। প্রতীক ফিরে সব শুনল, সুমির আতঙ্কিত বিবরণ শুনল, কিন্তু তারপর ওই দ্বিতীয় ঘরের দরজা খুলে দেখল ঘরটা একদম খালি। আর সে সুমির কথা বিশ্বাসই করল না, বলল ওসব নাকি সুমির মনের ভুল, হয়তো ক্লান্ত তাই এসব দেখছে, ভাবছে। এটা কি শুধুই অবিশ্বাস, নাকি একরকম অবহেলা, যাকে গ্যাস লাইটিং বলে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এরপর থেকেই সুমির ভয়টা যেন গেড়ে বসল, বিশেষ করে ওই ঘরটাকে নিয়ে। এবং 1 সপ্তাহ পর সে তো আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। হ্যাঁ, বলল যে ঘরটা থেকে নাকি ফিসফিস করে কে যেন ওর নাম ধরে ডাকছে। আর প্রতীক এবারে উড়িয়ে দিল, বলল কুসংস্কার, মনের ভুল। ওর এই আচরণে সুমি কিন্তু আরও একা হয়ে পড়ল, আরও দুর্বল। আর এই দুর্বলতারই সুযোগ নেওয়া হলো শেষে। পরের ঘটনাটা তো সাংঘাতিক। হ্যাঁ, আরেক রাতেও প্রতীক দেরিতে ফিরছে, সুমি একা। আবার দরজায় কড়া নাড়ার শব্দ। কে? তাকিয়ে দেখে সেই লাড্ডি ঘরের বাইরে দাঁড়িয়ে। সুমি প্রচণ্ড ভয় পাওয়ার আগেই, ঠিক সেই মুহূর্তে বুকে একটা তীব্র ব্যথা অনুভব করে, আর লুটিয়ে পড়ল মেঝেতে। আর শেষ কি দেখল ওই লাড্ডি যেন আতঙ্কিত হয়ে ওর দিকে ছুটে আসছে। তারপর ডাক্তাররা কি বললেন? ডাক্তাররা বললেন ম্যাসিভ হার্ট অ্যাটাক, আকস্মিক হৃদরোগে মৃত্যু। আপাতদৃষ্টিতে একটা স্বাভাবিক ঘটনাই মনে হচ্ছে। কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়, আসল রহস্য তো অন্য জায়গায়। একদম। মাস 2 পর প্রতীক আবার ওই বারকোটের কোয়ার্টারেই ফেরে, আর তখনই পর্দাটা সরে যায়। জানা যায় প্রতীকের অফিসেরই এক বিধবা ক্লার্ক পিয়ুষী, তার সঙ্গে প্রতীকের অবৈধ সম্পর্ক ছিল। হ্যাঁ, আর প্রতীকের ওই রোজ রাতে দেরি করে ফেরার কারণও ছিল ওটাই, পিয়ুষীর সঙ্গে সময় কাটানো। অবিশ্বাস্য। তার সুমিকে ভয় দেখানোর ব্যাপারটা? হ্যাঁ, ওই প্ল্যানটা ছিল পিয়ুষীর মাথা থেকে বেরোনো। সেই গ্রামের 2জন অভিনেতাকে, ওই পুষ্পক আর লাড্ডিকে ভাড়া করেছিল। কেন? উদ্দেশ্য কি ছিল? যাতে ওরা 2জন, প্রতীক আর পিয়ুষী, নিরিবিলিতে ওখানে দেখা করতে পারে। আর প্রতীক, সে কিচ্ছু জানতো না? জানতো না, সে শুধু রাজিই হয়নি, রীতিমতো সাহায্য করেছে। সে তো জানতো সুমি একটু কুসংস্কারে বিশ্বাস করে, সেটাই কাজে লাগিয়েছে। তার
লাড্ডুকে ওই দ্বিতীয় ঘরের জানালা দিয়ে পালানোতে সাহায্য করা। হ্যাঁ, বা পরে ওই ফিসফিস শব্দ করে ভয় দেখানো, সবই প্রতীকের কাজ। এটা তো শুধু বিশ্বাসঘাতকতা নয়, এটা তো রীতিমতো মানসিক নির্যাতন, ঠান্ডা মাথায় করা। ঠিক তাই, যার ফল হলো সুমির মৃত্যু। এখানে প্রতীকতে শুধু দুর্বল বা পরিস্থিতির শিকার বলা যায় না, সে আসলে বেশ নির্মম আর স্বার্থপর। গল্পের শেষে আমরা দেখি প্রতীক সেই কোয়ার্টারেই একা বসে আছে, একদিকে অপরাধবোধ কাজ করছে, আবার অন্যদিকে পিয়ুষের জন্য অপেক্ষাও করছে। কি অদ্ভুত এক মানসিক অবস্থা। আর ঠিক তখনই চূড়ান্ত ঘটনাটা ঘটে। হ্যাঁ, হঠাৎ কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস, আর ফিসফিস করে কে যেন বলছে, কেন প্রতীক? ঘুরে কি দেখল? দেখল সুমির ফ্যাকাশে মুখটা একদম পাশে, কিন্তু চোখে কিসের যেন তীব্র রাগ, যেন সে সব জেনে গেছে। প্রতীক তখন চিৎকার করতে পারল না, শ্বাস নিতে পারল না, বুকের ঠিক সুমির মতেই একটা ব্যথা, আর সেও লুটিয়ে পড়ল মেঝেতে। সুমির দৃষ্টিটা ওর ওপর স্থির। এটা কি তাহলে সত্যি অতিপ্রাকৃত, নাকি প্রতীকের নিজের অপরাধবোধ থেকেই তৈরি হওয়া বিভ্রাম? গল্পটা কিন্তু এই প্রশ্নটার উত্তর খোলা রেখেছে। এটাই এর মজা। বিশ্বাসঘাতকতা, অপরাধবোধ, প্রতিশোধ, আর তার সাথে হয়তো বা কর্মফল। মানুষের ষড়যন্ত্রের সাথে অতিপ্রাকৃতের একটা মিশেল দারুণভাবে বুনেছেন লেখক। আর আমাদের জন্যেও হয়তো একটা প্রশ্ন রেখে যায়, মানুষের করা অন্যায়ের ফল কি এভাবেই ফিরে আসে? হয়তো মনের ওপর চাপ সৃষ্টি করে, বা অন্য কোনোভাবে? কর্মফল কি সত্যিই এড়ানো যায় না? সত্যি ভাবনার বিষয়।